প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন 10-এর কথা দেশের কথা। নিবেদন করছে ক্রাউন সিমেন্ট, পরিচালনা করেছেন এ.কে.এম. পাটোয়ারি। দর্শক, 10-এর কথা দেশের কথা বলতে আমরা আসলে বুঝে থাকি দেশে কি চলছে এবং দেশের 10 জন বা সাধারণ মানুষ কি নিয়ে কথা বলছে। আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি স্থানীয় সরকার ব্যবস্থা, স্থানীয়ভাবে কিভাবে আসলে দেশটা পরিচালনা করা হয় এবং স্থানীয় জনগণের যেসব আকাঙ্ক্ষা, সেই সব আকাঙ্ক্ষা পূরণ করতে আমাদের সরকার কতটুকু ব্যালেন্স রাখতে পারছে বা সামর্থ্যবান হচ্ছে। আমরা এই নিয়ে আজকের বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে 3 জন গুরুত্বপূর্ণ অতিথি আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, ইউসেপ বাংলাদেশ প্রধান নির্বাহী ও সাবেক মুখ্য সচিব। আমাদের সাথে আছেন ডক্টর জামালউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি। এবং আমাদের সাথে আছেন অধ্যাপক মামুন মাহমুদ, প্রশাসক জেলা পরিষদ নারায়ণগঞ্জ এবং জেলা বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ। অনেক ধন্যবাদ আপনাকেও সময় দেওয়ার জন্য। আমি আলোচনাটা ডক্টর মোহাম্মদ আব্দুল করিমকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু স্থানীয় সরকার নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আপনি একজন বিজ্ঞ আলোচক হিসেবে আপনার কাছে কি মনে হয় বা এই বিশ্লেষণটা আপনি কিভাবে করেন যে স্থানীয় সরকার কি জনগণ যে আশা নিয়ে আসলে আমাদেরকে ভোট দেয় বা সরকারকে ভোট দেয়, কতটুকু পূরণ করতে পারে সেই আশা স্থানীয় সরকার? যে কোনো দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দেশ যত উন্নত, সেই দেশে স্থানীয় সরকার প্রশাসন তত ক্ষমতাশালী। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। ইউরোপের বিভিন্ন দেশে এবং আমেরিকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে অনেক ক্ষমতা দেওয়া হয়। আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছি। ব্রিটেনে স্থানীয় সরকার বিভাগগুলো, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষমতাশালী এবং গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এখনও এত ক্ষমতা দেওয়া হয় না স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে। আমাদের দেশে 4571টি উপজেলা ইউনিয়ন পরিষদ আছে, 495টি উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদ, যেমন নারায়ণগঞ্জের প্রশাসক মহোদয় আছেন। 330টা মিউনিসিপ্যালিটি আছে, পৌরসভা, এবং আমাদের 12টি সিটি কর্পোরেশন, বড় পৌরসভাগুলো সিটি কর্পোরেশন। বিদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষমতা সহ উন্নয়ন ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন বিদেশে পুলিশগুলোও কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতায়, জেলা পরিষদ প্রশাসক মহোদয়ের আওতায় বা সিটি কর্পোরেশনের অধীনেই পুলিশ সার্ভিস, উন্নত দেশ। এবং ওখানে একটা সেন্ট্রাল পুলিশ সার্ভিস আছে, আর যেগুলো লোকাল পুলিশ, এগুলা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে থাকে। আমাদের দেশে এতটুকু হয় নাই। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব তৈরি করার জন্য, তৃণমূল পর্যায়ের উন্নয়ন প্রক্রিয়া, উন্নয়ন কার্যক্রম সাধনের জন্য এবং স্থানীয় পর্যায়ে উন্নত মানের সার্ভিস ডেলিভারির জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে পঞ্চায়েতি সিস্টেম শুরু হয়েছিল, সেই থেকে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে লিডারশিপ টেস্ট হয়ে থাকে। এখান থেকে নেতৃত্ব তৈরি শুরু হয় বিভিন্ন পার্টির জন্য। আমরা এবারে একটু ডক্টর জামালউদ্দিন আহমেদের কাছে যেতে চাই। এই যে অর্থের ভাগ বাটোয়ারাটা, বা আমরা অনেক সময় শুনে থাকি যে সরকার যেই অর্থ প্রদান করছে সেগুলো স্থানীয় পর্যায়ে আসলে কেমনভাবে পৌঁছায় বা জনগণের যতটুকু পাওয়ার কথা সেই অধিকারগুলো তাদের নিশ্চিত হচ্ছে কিনা? আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে সেটা হলো যে স্থানীয় সরকারের যে নির্বাচিত প্রতিনিধি যারা, এরা এই স্থানীয় সরকারটা হলো ইঞ্জিন হিসেবে কাজ করে লিডারশিপ ক্রিয়েশনের জন্য। দেশে যে রাজনৈতিক নেতারা রাষ্ট্র চালায়, সেই রাষ্ট্র পরিচালনার জন্য স্থানীয় সরকার থেকেই কিন্তু আপনার নেতৃত্ব সৃষ্টি হয়। ওয়ার্ডের মেম্বার থেকে ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ছেলে জেলা পরিষদের চেয়ারম্যান, এই যে পর্যায়ে পরিক্রমাগুলা, এই পরিক্রমা পার হয়ে আসে ন্যাশনাল লিডারশিপে এসে এরা পার্লামেন্ট ইলেকশন করে, পার্লামেন্টের মেম্বার হয়, তারপর মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়। এই যে পর্যায়টা, এটা কিন্তু হোল প্রসেসটা হলো পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের যে ট্রেনিংটা, সেটা সে পার হয়ে আসে। এই যে স্থানীয় সরকার ইজ এ ভেরি ভেরি ভাইটাল প্রতিষ্ঠান। এই যে এটা এত গুরুত্বপূর্ণ, কিন্তু ওদেরকে আসলে নার্চার করার জন্য বা নেতৃত্বটা তৈরি করার জন্য তেমন ব্যবস্থা বাংলাদেশে আছে কিনা? সুব্যবস্থা ব্যবস্থা হবে, হয় নাই, আগেও কিছু হয়েছে, চেষ্টা প্রত্যেকটা রিজিমই চেষ্টা করছে। সেই রিজিমের মধ্যে
প্লাস মাইনাস সবই ছিল, কিন্তু এটাকে আমরা এই গুরুত্বটা আমরা ছাড়ে দেওয়া উচিত না। এটা এদেরকে যদি ট্রেন করে আমরা নিয়ে আসতে পারি, ওখান থেকে ভালো লোক যখন আপনার ইলেক্টেড হবে, পার্লামেন্ট মেম্বার হবে, ওয়েন হি উইল বি দি প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, তখন কিন্তু তার এই যে ম্যানেজমেন্ট প্রসেসটা, এটা কিন্তু হি গ্রাজুয়েটেড থ্রু প্রসেস। এই প্রসেসটা পার হয়ে আসে এবং এখানে তাকে সে অনেকটা স্থানীয় যেমন মনে করেন উপজেলা চেয়ারম্যান অথবা জেলা পরিষদের চেয়ারম্যান, এনারা কিন্তু মানে ওইখানকার হেড, সেই হেড হিসাবে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যেরকম রাষ্ট্রের হেড, উনিও ওখানকার হেড। তাহলে ওনার ওখানেও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সরকারি উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনের ডিপার্টমেন্টগুলো, জেলা পরিষদের অ্যাডমিনিস্ট্রেশনের ডিপার্টমেন্টগুলো, সব ডিপার্টমেন্টগুলো তারা পরিচালনা করে। এর মধ্য দিয়ে ওনার ট্রেনিং হচ্ছে। এই ট্রেনিং পার হয়ে আসার পরে, এই গ্র্যাজুয়েশন প্রসেস যখন পার হয়ে আসবে, সে যখন দেশের বড় নেতৃত্ব নেবে, তখন দেখবেন যে আপনার সে পরিচালনাটা, তার গ্রাউন্ডটা ভালো হবে এবং তার অভিজ্ঞতাকে সে কাজে লাগাইতে পারবে। এবং অর্থনৈতিক যে বিষয়টা, সেই ইকোনমিক ম্যানেজমেন্টটাও কিন্তু উনি, যেমন পৌরসভার যে মেয়র, উনি যে টাকা পয়সাগুলা মেয়র হিসেবে কালেক্ট করে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি যে কালেক্ট করে, এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা, এটা কিন্তু আমরা এখনও কিন্তু উন্নত করতে পারি নাই বাংলাদেশে। এবারে অধ্যাপক মামুন মাহমুদের কাছে শুনতে চাই, যে কথাগুলো শুনলাম, আপনি তো সবকিছুর আসলে বাস্তব অভিজ্ঞতার মুখে বসে আছেন। একটি জেলার যত ধরনের সমস্যা, মানুষের যত ধরনের আশা আকাঙ্ক্ষা, সব আপনি একদম কাছ থেকে দেখছেন। সো আপনি এই ব্যাপারটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? স্থানীয় সরকারের কয়েকটি কাঠামো আছে, তার মধ্যে একেবারে প্রান্তিক স্তরে হলো ইউনিয়ন পরিষদ, তার চাইতে উপরে হলো উপজেলা পরিষদ, তারপরে পৌরসভা, তারপরে সিটি কর্পোরেশন, সর্বোচ্চ পর্যায়ে হলো জেলা পরিষদ। এই যে 5টা কাঠামো আছে স্থানীয় সরকারের, 5টা কাঠামোর শুরুটা হয় ইউনিয়ন পরিষদ থেকে। এবং যে কথা বিজ্ঞ আলোচক ডক্টর করিম সাহেব বললেন, যে স্থানীয় সরকার ব্যবস্থা এখনও বিশ্বের উন্নত দেশের মতো অত শক্তিশালী হয় নাই, কিন্তু এটি কিন্তু অত্যন্ত প্রাচীন। আমাদের দেশে এই ইউনিয়ন পরিষদ ব্যবস্থাটা কিন্তু অনেক আগে থেকেই হয়েছে। এবং এই যে জেলা পরিষদ ব্যবস্থাটাও, এটা একসময় ব্রিটিশ আমল থেকেই হয়েছে, এটা ডিস্ট্রিক্ট বোর্ড নামে পরিচালিত হতো। সুতরাং এই ব্যবস্থাগুলো কিন্তু অনেক দিনের। হয়তো এগুলোকে রাজনৈতিক স্বাধীনতা বা প্রশাসনিক স্বাধীনতা না দেওয়ার কারণে এই ব্যবস্থাগুলো শক্তিশালী হয়ে এখনও গড়ে ওঠে নাই। একটা ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান নির্বাচিত হয়, তিনি কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়, কাজে জনগণের কিন্তু কথা বলার রাইট সেখানে থাকে। এবং মেম্বাররা 9 জন মেম্বার নির্বাচিত হয়, 3 জন মহিলা মেম্বার নির্বাচিত হয়, 12 জন নির্বাচিত এবং একজন চেয়ারম্যান। এই 13 জনের কিন্তু একটা নির্বাচিত একটা পরিষদ থাকে। সেই পরিষদটা একটা ছোটো জগন্নাথে যদি পরিণত হয়, তাহলে তো তাদেরকে যদি অর্থনৈতিক স্বাধীনতা এবং তাদের নিজস্ব বাজেট করার ক্ষমতা না দেয়া হয়, এমনকি ইউনিয়ন পরিষদে যে সচিব থাকে, তিনিও একজন সরকারি কর্মকর্তা, সেই সচিবের নিয়োগও চেয়ারম্যানের দেওয়ার ক্ষমতা থাকে না, কিংবা তাকে বদলি করার ক্ষমতা ওই চেয়ারম্যানের থাকে না। সুতরাং এখানে কিন্তু আমলাতন্ত্রের কাছে কিন্তু এই জনপ্রতিনিধিরা কিন্তু এক পর্যায়ে নির্ভরশীল হয়ে পড়ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই আমলাতন্ত্র এবং জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার ব্যবস্থা, আমলাতন্ত্র প্রয়োজন রয়েছে। আমলাতন্ত্রের মতো কাজ করবে, কিন্তু স্থানীয় সরকারগুলোকে যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, তারা তাদের রাজস্ব আহরণ করবে, তারা তাদের রাজস্ব কিভাবে তাদের পরিষদে খরচ করবে, সেটা তারাই তাদের যে মিনি পার্লামেন্ট, সেই পরিষদটা হবে, সেটা একটা পার্লামেন্ট। আমাদের জাতীয় সংসদ যেমন একটা নির্বাচিত পার্লামেন্ট, আমি মনে করি একজন চেয়ারম্যানের নেতৃত্বে যখন একটা মেম্বাররা নির্বাচিত হয়ে আসে, সেখানে কিন্তু একটা মিনি পার্লামেন্ট তৈরি হয়। সেটাকে যদি সেই পার্লামেন্টারি ক্ষমতা দেওয়া হয়, যে সেই পরিষদের সমস্ত আয় ব্যয়ের হিসাব নিকাশ, বাজেট করার ক্ষমতা এবং সমস্ত কার্যক্রম পরিচালনার ক্ষমতা যদি ওই চেয়ারম্যানকেই দেওয়া হয়, তাহলে সে কিন্তু স্বাধীনভাবে ওই এলাকার জনগণের চাহিদা মাফিক
সে কিন্তু একটা কার্যক্রম হাতে নিতে পারে। তবে আপনার কাছে নিশ্চয়ই তারা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে। সাধারণভাবে আসলে আপনি একটি জেলার মধ্যে কোন সমস্যাগুলোকে সবচেয়ে প্রকট আকারে দেখতে পান? একটি নির্বাচিত সরকারের প্রধান কাজ হয় জনমুখী কার্যক্রম গ্রহণ করা। এই জনমুখী কার্যক্রমগুলি যখন গ্রহণ করা হয় তখন কিন্তু স্থানীয় সরকারের মাধ্যমেই সেগুলো বাস্তবায়িত হয়। আর শাসন ব্যবস্থাকে যদি সরকার শক্তিশালী করতে চায় তাহলে এই স্থানীয় সরকার ব্যবস্থাগুলোকে শক্তিশালী করার মধ্যে দিয়েই কিন্তু দেশের শাসন ব্যবস্থা শক্তিশালী হয়। সুতরাং আমরা অতীতে যেটা দেখেছি যে স্থানীয় এই নির্বাচনগুলোকে সরকার দলীয়করণ করেছে, নিজস্ব মার্কা প্রতীক দিয়ে সেগুলোকে দলীয়করণ করা হয়েছে, যে কারণে স্থানীয় সরকার ব্যবস্থা কিন্তু শক্তিশালী হতে পারে নাই। কিন্তু এখানে আমাদের বক্তব্য হলো যে স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করতে হয় তাহলে তো স্বাধীন নির্বাচন ব্যবস্থা থাকতে হবে। সেখানে দলীয় প্রতীকে নয়, সাধারণ প্রতীকে নির্বাচন হবে। ওই এলাকার ভোটাররা যাকে মনে করবে উপযুক্ত এবং প্রিন্সিপাল যার রয়েছে সেই কিন্তু নির্বাচিত হবে। সুতরাং এই বিষয়টা, এবং আপনি যে কোশ্চেনটা করেছেন যে কি কি সমস্যা নিয়ে আসে, আসলে স্থানীয় সরকারের তো অনেক সমস্যা। ইউনিয়ন পরিষদ যে সেবাগুলো দেয়, কাগজে যে সেবাগুলোর কথা লেখা থাকে সবগুলো সেবা কিন্তু ইউনিয়ন পরিষদ দিতে পারছে না। যেমন এখানে সুপেয় পানির ব্যবস্থা করার কথা বলা আছে স্থানীয় সরকারে। আমাদের কোনো ইউনিয়ন পরিষদ কি সাপ্লাই পানির ব্যবস্থা এ পর্যন্ত করতে পেরেছে? দেশ স্বাধীন হয়েছে 55 বছর। 55 বছরে আপনি কি দেখেছেন কোনো ইউনিয়ন পরিষদে সাপ্লাই পানির ব্যবস্থা রয়েছে অথবা বজ্র ব্যবস্থাপনা রয়েছে? কিন্তু ইউনিয়ন পরিষদে তো সেই কথা বলা আছে যে বজ্র ব্যবস্থাপনা করবে ইউনিয়ন পরিষদ। কিন্তু আমরা স্থানীয় সরকার কাঠামোকে, যেটা শুরুতেই বলেছিলাম, যে এখনও অতটা শক্তিশালী করতে পারি নাই। তাদেরকে অর্থনৈতিকভাবে তাদের রাজস্ব আহরণ এবং রিসোর্স আমরা তৈরি করতে পারি নাই, যেটা দিয়ে তারা এই ব্যবস্থাগুলো তৈরি করবে। আমরা এবার আবার ডক্টর মোহাম্মদ আব্দুল করিমের কাছে যেতে চাই। দুটি বিষয় উঠে এসেছে, এক হচ্ছে নিজেদের মার্কায় নির্বাচন করার কথা, এবং অন্যটি হচ্ছে অর্থের যে স্বনির্ভরতা সেটি নেই, কেন্দ্রীয় সরকারের উপর নির্ভর করতে হচ্ছে। এই দুইটি বিষয়ের জন্য আসলে স্থানীয় সরকার কি কি সমস্যায় পড়ছে? ইউনিয়ন পরিষদকে কিন্তু ক্ষমতা দেওয়া আছে সরকারের, দে ক্যান ইম্পোজ ট্যাক্স বসাইতে পারবেন। ইউনিয়ন পরিষদের নেতারা, চেয়ারম্যান মেম্বারেরা তাদের পপুলারিটি হারানোর ভয়ে তারা কিন্তু ট্যাক্স ইম্পোজ করেন না। ট্যাক্স ইম্পোজ করলে ভবিষ্যতে তিনি আবার ইলেকশন করলে হয়তো উনি পরাজিত হবেন, এই ভয়ে ট্যাক্স ইম্পোজ করেন না। আর আপনার অর্থ যদি আপনি নিজেই ব্যবস্থা না করেন তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের উপর নির্ভর করতে হবে, যেটা প্রত্যাশিত নয়। তো এই ক্ষেত্রে আমাদের যেমন অনেকগুলো সোর্স আছে, কেন্দ্রীয় সরকার যদি স্থানীয় সরকারকে কিছু ট্যাক্স ইম্পোজ করার ক্ষমতা দেয়, এবং দেওয়া উচিত আর কি, তাহলে স্থানীয় সরকার আর্থিক ব্যবস্থাপনার দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে এবং তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা স্বনির্ভরতা, স্বাধীনতা অর্জন করতে পারবে। এক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেমন নির্বাচন যখন হয়, স্থানীয় সরকার নির্বাচন যখন হয়, তখন অনেকগুলা অর্থশক্তি, পেশি শক্তি দিয়ে কিছু লোকজন নির্বাচিত হওয়ার চেষ্টা করে, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি নির্বাচনে আইনের যথাযথ প্রয়োগ করতে পারে এবং পেশি শক্তির ব্যবহার, রাজনৈতিক অপশক্তির ব্যবহার যদি রোধ করতে পারে, তাহলে ভালো লোক নির্বাচিত হয়ে আসবে, যারা ট্যাক্স ইম্পোজ করবে, নিজস্ব অর্থ সংগ্রহ করবে এবং সংগৃহীত অর্থ নিজেরা ব্যয় করবে। এই সিদ্ধান্ত যতদিন নিতে না পারবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো, ততদিন তারা স্বয়ংসম্পূর্ণ হইতে পারবে না। হইতে না পারলে ভালো স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। এক্ষেত্রে পলিটিশিয়ানদেরকে এগিয়ে আসতে হবে এবং রাজনৈতিক দল যারা, তারা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দকে তাদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে তারা যাতে যথাযথভাবে নির্বাচিত হইতে পারে এবং কোয়ালিটি সার্ভিস যাতে ডেলিভারি করতে পারে, এই ব্যাপারে তাদের কর্মক্ষম
করে তোলা দরকার। যে আমরা একটু ডক্টর জামালউদ্দিন আহমেদের কাছে শুনি, এই যে আমরা শুনছি যে তারা করটা আদায় করতে পারছে না এবং কর আদায় না করলে নিশ্চয়ই সেই কর ব্যবহার করে কাজও তারা করতে পারছে না এবং সেটার প্রভাবটা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের উপরেও পড়ছে। কারণ একটা ভাগ যদি দেশের এরকম নিচে পড়ে থাকে বা পেছনে পড়ে থাকে তাহলে তো সেটিকে টেনে নিয়ে যেতে হয় কেন্দ্রীয় সরকারের। সেই জায়গা থেকে কিন্তু আমরা বিশ্ব ব্যাংক বা বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হচ্ছি। সো ওই জায়গায় আসলে স্থানীয় সরকারের উন্নয়নের জন্য সরকার কি করতে পারে? স্থানীয় সরকারে যারা নির্বাচিত প্রতিনিধি হবে এরা তো ধরেন অনেকটা কর্পোরেটের সাথে যদি আপনি তুলনা করেন, এটা হলো হি ইজ এ ম্যানেজার দেয়ার। যেমন উনি ভাই এখন জেলা পরিষদের প্রশাসক, তাহলে হি ইজ এ ম্যানেজার অফ নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, সিম্পল। আচ্ছা, তাহলে একটা ম্যানেজারের কি জব ডিসক্রিপশনটা কি? জব ডিসক্রিপশনের মধ্যে আছে যে তার ওখানে কাজকর্মগুলো ঠিক মতন চলছে কিনা, রুলস রেগুলেশন অনুযায়ী গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী চলছে কিনা, প্লাস মানুষের জীবনযাত্রার মান, স্কুলের কোয়ালিটি, মাদ্রাসার কোয়ালিটি, এডুকেশনের কোয়ালিটি, সব কিছুকে উনি এটা দেখার ওনার জব ডিসক্রিপশনের মধ্যে পড়ে। এবং সেইটা যদি করে মানুষের উন্নতি হবে এবং একটা পর্যায়ে আমরা তো আজীবন গরিব থাকবো না, আমাদেরকে একদিন ধনী দেশ হইতে হবে। আমাদের লিডারশিপের যে লিডার ইজ এ ম্যানেজার, এবং সেই কনসেপ্ট থেকে যদি আপনি দেখেন তখন দেখবেন যে তার লোকের স্কুলের কোয়ালিটি, মাদ্রাসার কোয়ালিটি, এডুকেশনের কোয়ালিটি, তারপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপরে সে তো নেতা হলো লিডার কার? যখন ইলেকশনে জেতার পরে সে সব লোকের লিডার আনটিল নেক্সট পিরিয়ড পর্যন্ত। এবং এই ক্ষেত্রে এরা তার ছেলে মেয়ে এবং হি ইজ দি প্যারেন্ট, সে মুরব্বী, এই গার্ডিয়ান। সে গার্ডিয়ান হিসেবে যদি চলে ইন্ডিপেন্ডেন্টলি, যদি ওয়েলথের ডিস্ট্রিবিউশন, ব্যবসা বাণিজ্যের সুযোগ, এগুলো যদি তার সবাইকে ইকুয়াল অপরচুনিটিটা দেয়, তাহলে তো সমাজে বিশৃঙ্খলা থাকতে পারে না। এটা থাকা, গরিব আমরা ঠিক আছে, কিন্তু এই গরিব থেকে তো আমরা তো একসময় ধনী হতে হবে। এবং সেটা আমাদের স্বাধীনতার যে ইস্তেহার সেগুলোর মধ্যে ছিল। এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন কিন্তু পাকিস্তানের থেকে বেশি। আমরা তাদের কলোনি ছিলাম, সেই পাকিস্তানের থেকে এখন পার ক্যাপিটা ইনকাম আমাদের বেশি। এবং এইটা আমাদের $5,000 পর্যন্ত ওঠা সম্ভব, এবং সেটা আমরা করতে পারি না। এটা আমাদের পলিটিশিয়ানদের ব্যর্থতা। বিকজ এই যে স্থানীয় সরকারগুলো হলো নেতৃত্ব সৃষ্টির কারখানা। জি, কম্পিটিশন, সব দল থেকে পার্টিসিপেট করতেছে, সেখানে বেস্ট পার্সন যিনি উনি জিতে আসবে ইকুয়াল অপরচুনিটির মধ্যে দিয়ে যদি আসে, তখন দেখবেন যে আপনার এটা বিজনেস অর্গানাইজেশন যেরকম কম্পিটিশন হয় একজনের সাথে, দেশের সাথে আরেক দেশের কম্পিটিশন হয়। যেমন আপনাদের একটা জেলার, নারায়ণগঞ্জের যে চেয়ারম্যান, যিনি জেলা পরিষদের চেয়ারম্যান, উনি নারায়ণগঞ্জকে এটা একটা বাংলাদেশের ডান্ডি বলা হতো, এই প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জকে। সেই নারায়ণগঞ্জ এখন কি ইন্ডাস্ট্রিয়াল ইয়েটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নারায়ণগঞ্জকে আপনার নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি ছিল, ডান্ডি ইংল্যান্ডের যে ডান্ডি শহর, ওখানে আপনার তাদের জুট ইন্ডাস্ট্রি, তারা প্রথম ব্রিটিশে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, তখন কিন্তু আমাদের এখানকার জুটগুলা ওখানে রপ্তানি হয়ে ওরা জুটের কারখানা চালু করে। তারপরে না পাকিস্তান আমলের পরে আমাদের এখানে, পাকিস্তান স্বাধীন হওয়ার পরে এখানে আমরা জুট মিলগুলো হয়েছে। এই যে উন্নতিতে হবে বিভিন্ন সেক্টর থেকে, এবং পলিটিশিয়ানরা যদি ওটা তার ভিশনের মধ্যে যদি না থাকে, থ্রু ট্রেনিং প্রসেসে, যেমন সিভিল সার্ভিসে ইউএনও হিসেবে উনি যখন আপনার জয়েন করে, তাকে ট্রেনিং দিয়া বিভিন্ন প্রতি বছরে ট্রেনিং দিয়া একটা পর্যায়ে নিয়ে আসে। সে ট্রেন যে ম্যান পাওয়ার, একটা সময় সে উনি সচিব হয়, সরকারের কেন্দ্রীয় দায়িত্বে তবে একদম স্থানীয় পর্যায়ে যারা চেয়ারম্যান মেম্বার আছেন তাদেরকে কি আসলে সেই ট্রেনিংটা দেওয়া হয় কিনা, বা তারা কিসের মাধ্যমে ট্রেনিং এখন যেটা দিচ্ছে, দিস ইজ নট অ্যাডিকুয়েট। এবং সেই পরিবেশটা এখন আমরা উই কুড নট ক্রিয়েট, এবং সেটা আমাদের ক্রিয়েট করে। অ্যাট দি এন্ড অফ দি ডে পলিটিশিয়ানরা হলো দেশের গার্ডিয়ান, আপনাকে সেটা মানতে হবে। এবং সেই পলিটিশিয়ানদের আন্ডারে আমলাতন্ত্র কাজ করতেছে। অনেক ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক মাহমুদের কাছে যাই।
মানে আপনার কন্ট্রিবিউট একদম। অধ্যক্ষ মামুন মাহমুদ, আমাদের আব্দুল করিম বলছিলেন যে স্থানীয় সরকার বা চেয়ারম্যান মেম্বাররা নিজেরাই সেলফ সেন্সরশিপ করেন, জনপ্রিয়তা হারানোর ভয়ে মাঝে মাঝে কর ইম্পোজ করা বা অনেক কঠিন সিদ্ধান্ত হয়তো তারা যান না। সেই জায়গায় জেলা প্রশাসক হিসেবে কি আপনাদেরও মাঝে মাঝে সেলফ সেন্সরশিপের মধ্যে যেতে হয় কিনা, বা এমন একটি কাজ যেটি জেলার জন্য করা উচিত আপনি প্রশাসনের নিয়ম মানতে বা সরকারি কোনো অর্ডার ছাড়া করতে পারছেন না, এমন কোনো অবস্থার মুখোমুখি হতে হয় কিনা? ধন্যবাদ। জেলা পরিষদের নির্বাচন ব্যবস্থাটা একটু ভিন্ন। অন্যান্য স্থানীয় সরকারের নির্বাচনটা হলো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতে হয়, আর জেলা পরিষদের যিনি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন। যেমন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর বা সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান বা এই জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন। কাজে তার ক্ষেত্রটা একটু ভিন্ন। মৌলিক গণতন্ত্রের মতোই এটা। স্থানীয় সরকারের যে 5টি কাঠামোর কথা আমি বললাম, সেখানে প্রথম কাঠামো হলো ইউনিয়ন পরিষদ। তো একটা সময় দেখা যায় যে ইউনিয়ন পরিষদকে পৌরসভায় উন্নীত করা হয়, 2-3টে ইউনিয়ন পরিষদ নিয়ে একটা পৌরসভা করা হয়। তো পৌরসভায় যখন মানুষ আসে তখন তারা মনে করে যে তাদের বোধহয় সেবার মান আর একটু বৃদ্ধি পাবে। আবার একটা সময়ে সেই পৌরসভা, কয়েকটা পৌরসভা নিয়ে হয়তো সিটি কর্পোরেশন করা হয়। তো আসলে এটি স্থানীয় সরকার কাঠামোর একটা ডেভেলপমেন্ট প্রসিডিউর, অথবা কোনো এরিয়াকে সিটি কর্পোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু দেখা যায় যে ততক্ষণে ওই সিটি কর্পোরেশনের আওতায় আনার আগেই ওই এলাকায় একটা অপরিকল্পিত নগরায়ন হয়েছে, যেখানে রাস্তা হয়েছে, পার্কিং সিস্টেম রাখা হয় নাই। যেখানে বিল্ডিং হয়েছে সেখানে নিচতলায় কোনো পার্কিং গ্যারেজ রাখা হয় নাই, কারণ সেটা তখন ইউনিয়ন পরিষদে ছিল অথবা একটা পৌরসভায় ছিল। যখনই সেটা সিটি কর্পোরেশনে চলে আসলো তখনই কিন্তু প্রশ্ন উঠবে যে সেখানে পার্কিং সিস্টেম আছে কিনা সেই ভবনের নিচতলায়, অথবা সেই রাস্তার পাশে কোনো পার্কিং, অথবা সেখানে যে একটা মার্কেট গড়ে উঠেছে সুপার মল, সেই সুপার মলের সামনে কোনো পার্কিং ব্যবস্থা তারা রেখেছিল কিনা। এইটা কিন্তু দৃষ্টিতে আসে যখন সেটা সিটি কর্পোরেশনে উন্নীত হয়। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে দৃষ্টিটা একেবারে ইউনিয়ন পরিষদ থেকে আমাদের দিতে হবে, সেখানেই যেন অপরিকল্পিত কোনো উন্নয়ন গড়ে না ওঠে। আজকে যদি আপনি খেলার মাঠ না রাখেন, আপনি সিটি কর্পোরেশন হওয়ার পরে কি সেখানে খেলার মাঠ তৈরি করতে পারবেন? যে ইউনিয়ন পরিষদ একটা মিনি পার্লামেন্ট, সেই পার্লামেন্টকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে সেখান থেকেই নগরায়ন, আস্তে আস্তে যে নাগরিক সেবা সেখান থেকেই গড়ে উঠবে, এবং সেখানেই তখন পরিকল্পিতভাবে খেলার মাঠ হবে, সেখানেই বজ্র ব্যবস্থাপনা হবে, সেখানেই সুপেয় পানির ব্যবস্থাপনা গড়ে উঠবে, সেখানেই আপনার পরিকল্পিতভাবে পার্কিং লট তৈরি হবে। এটা দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই প্রস্তাবগুলো আপনি সরকারের কাছে রাখবেন বলে আমরা প্রত্যাশা করি। এবারে ডক্টর মোহাম্মদ আব্দুল করিমের কাছে যাব। আমরা মার্কায় ভোট করার ব্যাপারে ছিলাম। সরকারি মার্কায় বা বিভিন্ন দলীয় মার্কায় ভোট করা কেন সমীচীন নয়? নির্বাচনটা যদি যথাযথভাবে প্রতিষ্ঠিত না হয়, প্রক্রিয়া সম্পাদিত না হয়, তাহলে তাদের ক্রেডিবিলিটি থাকে না এবং জনগণের কথা বলার মৌলিক অধিকার তাতে থাকে না। স্থানীয় সরকার ব্যবস্থা একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান এবং এখানে দলীয় পরিচয়ে নির্বাচিত হওয়া উচিত নয়। স্থানীয় সরকারের কার্যক্রমের তালিকা বিশাল এক তালিকা, এই তালিকা অনুযায়ী তারা কাজ করতে পারে না। তাদের বক্তব্য হলো আমাদের রেভিনিউ নাই, আমাদের আর্থিক সচ্ছলতা নাই, আমরা পারি না। কিন্তু সরকার যদি বলে যে আর্থিক সচ্ছলতা আপনাকে কে বাধা দিয়েছে, আপনি আর্থিকভাবে সচ্ছল হন না কেন, আপনি কেন্দ্রীয় সরকারের উপর তো নির্ভরশীল হয়ে, তাহলে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল হলে কেন্দ্রীয় সরকার যা বলবে তাই শুনতে হবে। কিন্তু স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যদি নিজেদের আর্থিক ব্যবস্থা না উন্নত করতে পারে তাহলে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে। এমন কোনো দিক নির্দেশনা কি আসলে আমাদের চেয়ারম্যান বা মেম্বারদেরকে দেওয়া হয় যে আপনি এভাবে এটা করবেন, বা কোন একটা সিস্টেমের আওতায় এনে তাদেরকে শেখানো হয়? তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিধি যেটা, সেখানে বলা আছে তাদের বিশাল দায়িত্ব।
রাস্তাঘাটের উন্নয়ন, ব্রিজ কালভার্টের উন্নয়ন, পানি সরবরাহ করা, বর্জ্য ব্যবস্থাপনা করা, এখন পরিবেশের উন্নয়ন, তারপরে আপনার জন্ম মৃত্যুর রেকর্ড রাখা, আরও বিভিন্ন যে সার্ভিস এগুলো তো দায়িত্ব আসলে যে দায়িত্ব, করতে কিন্তু হবে, এই কিন্তু দায়িত্ব টাকাটা পালন কোত্থেকে করতে আসবে গেলেই সেটা- তাদেরকে যে ট্যাক্স, চৌকিদারি ট্যাক্সটাও অনেক ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে চৌকিদারি ট্যাক্স, যেটা চৌকিদারদের বেতন দেওয়ার, গ্রাম্য পুলিশকে চৌকিদার বলা হয়, ওদের বেতন দেওয়ার যে টাকাটা সেটাও অনেক ইউনিয়ন পরিষদ সংগ্রহ করতে পারে না। তারা আইনের প্রয়োগ করতে ভয় পায়, আইন প্রয়োগ করতে গেলে তারা আনপপুলার হবে, এই ভয়ে তারা আইন প্রয়োগ করতে চায় না। যারা চৌকিদারি ট্যাক্স দেয় নাই তাদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ব্যবস্থা আনফর্চুনেটলি অনেক ক্ষেত্রে ওনারা এই ব্যবস্থা গ্রহণ করতে চায় না। এখানে ইউনিয়ন পরিষদের সমস্যার সমাধানের আমার মনে হয় দুইটি উপায় আছে। একটি হলো একটি প্রপার নির্বাচন করা, স্বচ্ছ, সুষ্ঠু, সফল এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করো, যাতে উপযুক্ত লোক নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, এবং এই নির্বাচিত প্রতিনিধিরা যাতে জনগণকে যে সেবা দিতে হবে এই সেবা যাতে নিশ্চিত করতে পারে, নিশ্চিত করতে হবে তাদেরকে, এবং তারা কর ইম্পোজ করতে হবে। যারা কর দেবে না তাদের বিরুদ্ধে আনপ্লেজেন্ট সিদ্ধান্ত নিতে হবে, আইনগত ব্যবস্থা নিতে হবে। আইনের যথাযথ প্রয়োগ যদি হয় তাহলে স্থানীয় সরকার ব্যবস্থা উন্নত হবে এবং আমরাও উন্নত হব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর জামাল উদ্দিনের কাছে যাব। আমরা আয়োজনের শেষ পর্যায়ে আছি। আপনি কি কি বলতে চান, আসলে কোন কোন নিয়মগুলো ইম্পোজ করা হলে স্থানীয় সরকার আরেকটু উন্নত হতে পারে? দেখুন, বাংলাদেশকে যদি কম্পেয়ার করেন অন্যান্য দেশের সাথে, উই আর এ ভিলেজ কম্পেয়ার টু দ্যাট। ইন্ডিয়ার আপনার ভারতে কত 32টা না 33টা রাজ্য আছে, আমরা একটা ওর সাইজে। আপনি মহারাষ্ট্রের সাথে যদি তুলনা করেন বাংলাদেশকে, পাঞ্জাবের সাথে যদি তুলনা করেন, আমরা ছোট সাইজে। সেই দেশে উন্নতি করার জন্য সুযোগ অনেক আছে। এবং আরবানাইজেশন যে ইয়েটা বাংলাদেশে এখন ধরেন যে পপুলেশন এখন আসে, এই পপুলেশন তো ধরে যেই হারে গ্রো করতেছে, সেটাতে আমার দেখা যাবে যে যদি কোনো রকমের অর্থনৈতিক একটা মন্দা দেখা দেয়, তখন কিন্তু এই যে ঢাকা শহরে দেখেন এখন আপনার এই যে এখন তো দেশে অর্থনৈতিক মন্দা চলতেছে, সেটা হলো যে আপনার এই যে উবারের ড্রাইভার, আপনার আমার মনে কয় লাখ আছে ঢাকা শহরে, এটা যদি কোনো কাউন্টিং হয় না এখন। এরা কোথা থেকে আসে? এটা নিশ্চয়ই গ্রাম থেকে আসে, আনএমপ্লয়মেন্টের কারণে এখানে আসছে, এবং তারা এই দেশের লোকের কাজের দরকার। আরবানাইজেশনের প্রোগ্রাম একটা হওয়া উচিত, তা না হলে আপনার উপজেলা পর্যায়ে হাউজিং গভর্নমেন্ট থেকে তারা ওখানে করার ইয়ে নাই, কিন্তু একটা ব্যাংক করা উচিত, যেই ব্যাংকটা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যেমন পাকিস্তান আমলে করছে। কেন করছে? ধানমন্ডি, গুলশান, ধানমন্ডি এরিয়ায় বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীরা থাকার জায়গা ছিল না, তখন এই সমস্ত আরবানাইজ করছে। এখন তো আমাদের উপজেলা লেভেলে অ্যাটলিস্ট পৌরসভা তো 350 থেকে 400-র কাছাকাছি। পৌরসভাগুলোকে আমাদের কেন্দ্র হওয়া উচিত, যে যে এখানে সবকিছুতে আসলে পরিবর্তন আনতে হবে। গ্রামের জায়গা জমি কমে যাচ্ছে, তো মানে পপুলেশন গ্রোথের মধ্যে দিয়ে জায়গা জমি কমে যাচ্ছে। তাহলে আপনি তাদেরকে কি করবেন? তাদেরকে এক জায়গায় রাখবেন। এখন স্যানিটাইজেশন যেটা উনি বললেন, যে এই স্যানিটাইজেশন সহ ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাই সবগুলো দিয়ে যদি আপনি অল্প সুদে লোন দিয়ে উপজেলার মধ্যে বড় বড় বিল্ডিং বানায় সেখানে ধরুন 5% লোন দেবেন, সেই লোন দিয়ে ওখানে তাদেরকে কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে কাজ করতে দেন, সেখানে লোকজন গ্রাম থেকে এসে ওখানে থাকবে। জি, অনেক এই যে ধন্যবাদ আপনাকে। আরবানাইজেশন, এটা কিন্তু হবে। আমরা অধ্যাপক মামুন মাহমুদকে যে শেষ করি, আমরা দেখি যে সবাই খালি কাজ করতে ঢাকার দিকেই চলে আসে, ডিসেন্ট্রালাইজেশনটা আসলে হচ্ছে না। সেই কারণে কিন্তু আমরা উপজেলা বা গ্রাম পর্যায়ে তেমন কাজের সুযোগ পাচ্ছি না এবং ঢাকায় আসতেই হচ্ছে। সেই জায়গায় গ্রামে কর্মসংস্থান তৈরি করতে কি কি করা উচিত বলে মনে হয়? স্থানীয় সরকার ব্যবস্থাকে যদি শক্তিশালী করা যায়, সেখানে যদি আপনার নাগরিক সুবিধা বৃদ্ধি করা যায়, সেখানে যদি আপনি প্রপারলি সকল নাগরিক সুবিধা, যে সুবিধাগুলো আমরা শহরে পাই, সেই সুবিধাগুলো যদি আপনি গ্রামে তৈরি করতে পারেন, এবং স্থানীয় সরকারের জন্য
যে সরকার রাজস্ব বাজেট বরাদ্দ, সেই বরাদ্দ যদি বৃদ্ধি করা যায়, তাহলে অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রেও যদি সেখানে প্রতিষ্ঠান গড়ে ওঠে, তাহলে তো মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য শহরে আসবে না, কিংবা সেখান থেকে কর্মসংস্থানের জন্য শহরে আসবে না। সুতরাং আপনাকে একটা সমন্বিত পরিকল্পনার আওতায় দেশটাকে আনতে হবে। খণ্ড খণ্ড পরিকল্পনা নিয়ে একটা দেশ আগাতে পারে না। জনসংখ্যার আনুপাতিক হারে যদি সেখানে উন্নয়ন করে দিতে পারি, তাহলে সেখানের জনসংখ্যা, সেখানেই তারা নিজস্ব রিসোর্স তৈরি করে সেখানে তারা ব্যবসা কেন্দ্র গড়ে তুলবে, সেখানে তারা স্কুল গড়ে তুলবে, সেখানে তারা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলবে, ক্লিনিক গড়ে তুলবে, এবং সেখানেই তারা তাদের ওই এলাকায় তারা চিকিৎসা গ্রহণ করবে, ওই এলাকায় তারা পড়াশোনা করবে। আসলে আপনি উন্নয়ন যদি অবকাঠামোগত উন্নয়ন যদি করে দিতে পারেন, তাহলে মানুষ সেখানে ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে, তিনজনকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন 10-এর কথা দেশের কথা, নিবেদন করছে ক্রাউন সিমেন্ট। আমরা আলোচনা করলাম এবং ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার কথা আমরা বারবারই বলি, এবং আজকের আলোচনা আমরা যা বুঝতে পারলাম যে স্থানীয় সরকার যদি স্বাধীন না হয়, তাদের যদি নিজেদের অর্থ ব্যবস্থা বা কিভাবে আসলে গ্রামগুলো পরিচালনা করবেন, জেলা উপজেলা পরিচালনা করবেন, সেই ব্যবস্থাগুলো যদি তারা নিজেরা না নেন, নিজেরা স্বাধীন না হন, তাহলে আমাদের বাংলাদেশ কখনোই আগাতে পারবে না। কারণ স্থানীয় বলতে আমরা যা বুঝি, ঢাকা ছাড়া অন্যান্য সব কিছুকে আমরা সেই পর্যায়ে আসলে ফেলতে পারি। সো ঢাকার উপর চাপ কমাতে এবং সবাই একটি সুস্থ জীবন পেতে সকলের উচিত স্থানীয়ভাবে নিজেরা সচেতন হয়, এবং স্থানীয় সরকারের তো অবশ্যই সচেতন হওয়া উচিত। আমরা আশা করি যে কেন্দ্রীয় সরকার সেই সকল ব্যাপারে ব্যবস্থা নেবেন। আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।